এই পার্টির স্টার্টিং এ আমাদের পাস্টের সিন দেখানো হয় যেখানে ফাইনালি কিমের মিশন পুরো হয়ে গেছে আর জেনারেল তাকে ছেড়ে দেওয়ার প্রমিসও করেছে। কিন্তু জেনারেলের এই ডিসিশনটা কারোরই পছন্দ হয় না। সেখানে থাকা অফিসার, এজেন্টস সবাই এই ডিসিশনে বিরক্ত ছিল। বিশেষ করে চোল বেশি নারাজ ছিল। সে বলে, আমার মনে হয় ওকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, কারণ ওর জন্য ভবিষ্যতে কোনো প্রবলেম হতে পারে। কিন্তু জেনারেল যেহেতু প্রমিস করে ফেলেছে, তাই বলে এখন আপাতত আমরা কিমকে ছেড়ে দেই, সে একটা নর্মাল মানুষের মতো বাঁচতে থাকুক। কিন্তু ভবিষ্যতে যদি তার আমাদের দরকার পড়ে তাহলে তাকে আবার ইউজ করা যাবে। অন্যদিকে আমরা কিমকে দেখি তাকে ছেড়ে দেওয়া হয়। বাইরে এসে দেখে হাসু আর জিন তার জন্য ওয়েট করছে, যেখানে জিন তাকে টোফু খাওয়ায়। অ্যাকচুয়ালি কোরিয়ার কালচার অনুযায়ী যাদেরকে জেল থেকে ছাড়ানো হয় তাদেরকে টোফু খাওয়ানো হয় যাতে তাদের নতুন লাইফ অনেক ভালো কাটে। কিন্তু কিমের মুড অনেক খারাপ ছিল। সে প্রথমে তার ওয়াইফে মেমোরিয়ালে যায় আর তাকে মনে করে। এরপর যায় হসপিটালে তার মেয়েকে নিতে। তার মেয়েকে নিয়ে সে সোজা বাসায় চলে আসে। আর এইখান থেকেই তার লাইফের নতুন একটা কাহিনী শুরু হয়। এরপর আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে আমাদের কিম একটা পাতলা ওয়্যার দিয়ে ভাইস প্রেসিডেন্টকে আটক করে রেখেছিল, প্লাস তার মাথায় বন্দুকও ঠেকায়। সবাইকে ওয়ার্নিং দেয় যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে নিজেদের বন্দুক নিচে রেখে দাও, না হলে আমি ভাইস প্রেসিডেন্টকে এই মুহূর্তে মেরে ফেলবো। এসব শোনার পরও চোল নিজের ডিসিশনে অটুট ছিল। সে সবাইকে টার্গেট ফিক্স করতে বলে। এখন এইসব দেখে মিনিস্টারের অবস্থা তো খারাপ হয়ে যায়। সে সবাইকে থামতে বলে। এখন তো চোল বারবার বলছিল টার্গেট ফিক্স করতে, কিন্তু এইটা দেখে তো ট্যাকটিক্যাল টিমের যে হেড সেও কিছু করতে পারছিল না, কারণ তার হাত কাঁপছে। এখানে টিমের সামনে মিনিস্টার দাঁড়িয়ে আছে। তারা যদি এখানে শুট করে তাহলে গুলি গিয়ে মিনিস্টারের উপর লাগতে পারে। তাই তারা ঘাবড়াচ্ছিল যে এখন কি করবে। আর তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মিনিস্টারকে বাঁচানো। তাই টেকনিক্যাল টিমের হেড সবাইকে গান নিচে রাখতে বলে। এখন এইটা দেখে তো চোল রেগে যায় আর নিজের গান বের করে কিমকে মারার জন্য, যেটা দেখে আমাদের জিন তার সামনে চলে আসে। আর এবার তাকে দেখায় যেটা নকল না, বরং আসল বন্দুক। এবার যদি কেউ বেশি চালাকি করে তাহলে সে সত্যি সত্যি গুলি চালিয়ে দেবে। আর সবাইকে একসাথে হয়ে দাঁড়াতে বলে। এসবের মাঝে মিনজি অনেক ইমোশনাল হয়ে তার বাবাকে গিয়ে হাক করে ফেলে। এখন কিম তো তাকে হাক করতে পারবে না, কিন্তু এইটুকু বলে যে সরি, আমার আসতে লেট হয়ে গেছে, কিন্তু তুমি একেবারেই সেফ আছো। এদিকে আমাদের জিন সবাইকে একটা স্কোয়ারে দাঁড় করায় আর তাদের সামনে একটা ডিভাইস রেখে দেয়। সবাইকে বলে যে তোমরা যদি কোনো কিছু সাউন্ড করো তাহলে এই ডিভাইসটা ফেটে তোমরাও মারা যাবে। এখন জিনের গাড়ির তো টায়ার পাঞ্চার হয়ে গেছে। সে কি করে, চোলের গাড়িটা নিয়ে যায় আর সাথে মিনিস্টারকেও। আর আমরা সবাই যেমনটা জিনকে চিনি, সে এত দুষ্ট ছিল, এমন সিরিয়াস সিচুয়েশনেও সবার সাথে রেড লাইট গ্রিন লাইট খেলছে। অন্যদিকে আমরা সং আর লিনকে দেখি, তারা যখন সিসিটিভিতে তাদের বাইরে যেতে দেখে তখন তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়। সং তাদের গাড়ির সাইড মিরর ভেঙে ফেলে, যার কারণে বাধ্য হয়ে তাদেরকে বের হতে হয়। এখানে সং কিমকে বলে, তুমি তো বলেছিলে মিনজির পাওয়ার পর নিজেকে সারেন্ডার করে দেবে। এর উত্তরে কিম বলে, হ্যাঁ আমি বলেছিলাম মিনজিকে আগে আমি সেফলি বাসায় পৌঁছে দিই, তারপর আমি সারেন্ডার করব। যেটা শুনে সং আর লিমো তাদের যেতে দেয়। যাওয়ার সময় তারা মিনিস্টারকে ওইখানে রেখে যায়। তারা যখন গাড়ি দিয়ে যাচ্ছিল তখন মিনজি অনেক কনফিউজ ছিল আর ইমোশনালও ছিল। সে বুঝতে পারছিল না তার বাবা তাকে বাঁচানোর জন্য এখন কি কি করেছে। সে কি সত্যিই কোনো এজেন্ট? আর সে এটাও ভালো করে বুঝতে পারে তার বাবার জন্য এসব কিছু অনেক মুশকিল রয়েছে। কিন্তু এসবের মাঝে কিমের শুধু এইটুকুই চিন্তা ছিল যে তার মেয়ের হয়তোবা ক্ষুধা লেগেছে। যেটা শুনে মিনজি ইমোশনাল হয়ে তার বাবাকে হাক করে নেয় আর তাকে বলে, সরি আমি তোমাকে এত বিরক্ত করেছি। এরপর তারা একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামায়। এইদিকে আমরা সেক্রেটারি নামকে দেখি, সে তাদেরকে দেখেও ফেলে। এরপর সাথে সাথে জুকে ফোন দিয়ে বলে দেয় যে তারা একটা রেস্টুরেন্টে এসেছে। যেটা শুনে মিস্টার জু বলে, তুমি একটা কাজ করো, ওই বাবা মেয়েকে আমার কাছে নিয়ে আসো, দুজনকেই মেরে ফেলবো। কারণ জু তো জানে না মিস্টার কিম আসলে কি জিনিস। তার নজরে তো মিস্টার কিম একজন অসহায় গরিব হতদরিদ্র বাবা। এইদিকে তারা যখন খাবার খেয়ে বের হয়ে যায় তখন একটু হাসি তামাশা করে সিচুয়েশনটা একটু নর্মাল করার চেষ্টা করে। আর তারা ভাবছিল যে এখন সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু আসল প্রবলেম তো এখন আসতে চলেছে। তারা যখন কথায় বিজি ছিল তখন হুট করেই একটা ট্রাক তাদের সামনে এসে দাঁড়ায় আর দুইটা ট্রাক তাদের দুই পাশে দাঁড়ায়। দুই সাইডের ট্রাক থেকে অনেকগুলো মাস্ক পরা লোকেরা বের হয়। প্রথমে তো টায়ার মায়ার সবকিছু লক করে দেয়, এরপর গাড়িটাকে ট্রাকের ভেতর নিয়ে নেয়। গাড়ি যখন ভেতরে আসছিল তখন কি মিনজিকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? কারণ মিনজি তো ছিল একটা ছোট্ট মেয়ে, সেই সব কিছু দেখে ভয়ও পেতে পারে।
কিন্তু মিনজি বলে আমি তোমারই মেয়ে, ভয় কেন পাবো। এদিকে জিন সানরুফ দিয়ে বের হয় বাইরে কি হচ্ছে দেখার জন্য। তখনই একটা গ্যাস রিলিজ করা হয়, আর সেটা হলো স্লিপিং গ্যাস। জিন যেহেতু বের হয়েছে তাকে বাইরেই রাখে আর ভেতরে আনে না। বেচারা জিন চিল্লাতে চিল্লাতে বাইরেই ঘুমিয়ে যায়, কারণ তাকে যদি ভেতরে আনতে যায় তাহলে গ্যাসও ভেতরে চলে আসবে। এরপরে সিনে আমরা দেখি ট্রাকটাকে একটা নির্জন জায়গায় নিয়ে আসা হয়। নাম ড্রাইভারের সাথেই বসেছিল। একটা লোককে পাঠায় যে ভেতরে চেক করো সবাই কি ঘুমিয়ে আছে কিনা। যখন সব ঠিকঠাক থাকে তখন নাম বলে কিম আর তার মেয়েকে রেখে বাকি সবাইকে মেরে ফেলো। কিন্তু তাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছিল। যখনই তারা ট্রাকের দরজা খোলে তখন হানসু গাড়িকে রিভার্স নিয়ে বের হয়ে আসে, কারণ কিম আর সে ঘুমায়নি, তারা পলিথিনের ইউজ করে নিজেদেরকে ওই গ্যাস থেকে বাঁচিয়ে রেখেছে। এরপর তারা গাড়ির দরজা ভেঙে তাদের সাথে ফাইট করতে থাকে। এদিকে নাম খেয়াল করে যে গাড়িতে মিনজি নেই। যখন ট্রাকে চেক করতে যায় তখন দেখে যে মিনজি এখানে আছে, কিন্তু ততক্ষণে তো আমাদের জিনও উঠে পড়েছে। এখন নাম জিনকে দেখে ড্রাইভারকে বলে ট্রাক নিয়ে এখান থেকে যেতে, আর এখানে জিনের সাথে ফাইট করতে থাকে। অন্যদিকে আমাদের কিম যখন দেখে যে ট্রাক চলে যাচ্ছে তখন সে অনেক উপর থেকে জাম্প করে ট্রাকের উপরে চলে আসে, আর এখানে এসেই সে ড্রাইভারকে নিচে নামানোর চেষ্টা করছিল। আর অন্যদিকে তাদের দুজনের মধ্যে সেই লেভেলের ফাইট হচ্ছিল। এখানে আমরা সেক্রেটারি নামের ব্যাপারে কিছু জানি। সে আগে নিজেকে অনেক পাওয়ারফুল মনে করতো। সে তার সামনে যারা আসতো সে তাদেরকে মানুষ মনে করতো না। সে ভাবতো যে সবাই পিঁপড়া আর সে নিজেই একাই পাওয়ারফুল। কিন্তু আজকে সে তার সামনে নিজেরই উপরের লেভেলের কাউকে পেয়ে গেছে। এখানে জিন তাকে আচ্ছা মতো পেটায়। এত মার খাওয়ার পর তো নামের হাত পা কাঁপছিল। লাস্টে জিন তাকে একটা লাথি মেরে ট্রাক থেকে বের করে দেয়। এখন হাওয়ায় উঠতে উঠতে সেইটাই ভাবছিল যে এরা কারা, তারা এত পাওয়ারফুল কি করে হতে পারে। অন্যদিকে আমরা হানসুকে দেখি, সেও সবাইকে মেরে একেবারে কাহিল করে ফেলেছে। আর তারা তাদেরকে মারার জন্য যে গর্তটা করেছিল সবাইকে মেরে মেরে ওই গর্তের মধ্যেই ফালাচ্ছে। এরপর জিন আর কিমও সেখানে চলে আসে। এখন তারা যেহেতু জানতে পেরেছিল এরা মিস্টার জুয়ের লোক, এখন তো কিম আর বাসায় যাবে না, জুয়ের সাথে কথা বলতে হবে। অন্যদিকে আমরা জুকে দেখি সে ফুল কনফিডেন্টে তার মেয়েকে কল করেছে আর তাকে বলে তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেব। কিন্তু ততক্ষণে তার কাছে খবর নিয়ে এসেছে যে নাম আর দুনিয়াতে নেই। যেটা শুনে তো সে পুরাই শক। সে বলে হ্যাঁ, নাম মারা গেছে মানেটা কি? মানে যার ভরসায় সে এত লাফাচ্ছিল, তার এত বিশ্বস্ত লোক কি করে মারা যেতে পারে? সে বিশ্বাসই করতে পারছে না। এদিকে আমাদের মিস্টার কিমও জুয়ের বাড়ির সামনে চলে আসে। বাড়িতে আসার পর সে তার লোকেদেরকে যেভাবে মারছিল, এইটা মিস্টার জু মনোযোগ দিয়ে দেখছে, কারণ সে বিশ্বাস করতে পারছে না যেই লোকটা তার সামনে নীল ডাউন হয়ে বসেছিল সেসব কি করে করতে পারে। কিম যখন ভেতরে আসে তখন জুয়ের মাথার তার মনে হয় ছিঁড়া। সে এখনো এটাই ভাবছে যে কিম হয়তো বা অসহায় একটা লাচার বাবা, সে তার মেয়ের জন্য এইসব কিছু করছে। তাই সে তাকে টাকা আর পাওয়ারের লোভ দেখাতে থাকে। এখানে কিম তার ফ্যামিলি ফটোটা দেখে বলে তুমি তোমার মেয়ের জন্য কি কি করে ফেলেছো, তোমার কি লজ্জা করছে না? যেটা শুনে জু বলে তুমিও তো তোমার মেয়ের জন্য কত মানুষকে মেরে ফেলেছো, তোমার লজ্জা হচ্ছে না? তাছাড়া তুমি কি কোনো স্পেশাল ফোর্সে ছিলে? তুমি আমার কাছে চলে আসো, তোমার স্কিল তো আমি দেখেইছি, তোমার যত টাকা লাগবে আমি তত টাকাই দেব। আর যা সমস্যা হয়েছে সব আমাদের মধ্যে মিটমাট করে ফেলি। এরপর সে তাকে এটাও বলে তুমি তোমার মেয়েকে বাঁচানোর জন্য নীল ডাউনও হয়েছো, তোমার কাছে এত টাকা নেই যে তুমি তোমার মেয়েকে ভালো করে পড়ালেখা করতে পারবে, তার লাইফস্টাইল ভালো দিতে পারবে। তো তুমি ভেবে নাও তুমি তোমার মেয়ের জন্য কেমন বাবা হবে। আর এইসব কিছু যদি তুমি না ভাবো তাহলে আমি চাইলে একটাই ফোন কল দিয়ে তোমার মেয়েকে গায়েব করে দিতে পারবো, আর সবকিছু সেটেলও করতে পারবো। যেটা শুনে কিম বলে আমি এতক্ষণ ভাবছিলাম আমি তোমার সাথে কি করব, কিন্তু এখন বুঝতে পেরেছি। এইটা বলে সে জুয়ের এমন ধোলাই দেয় যেটা দেখার মতো ছিল। তাকে যেই লেভেলের মাইর দেয় সে তো উঠে দাঁড়াতেও পারে না। এরপর তার একটা পাও ভেঙে দেয়। সে কোনোভাবে একটা তলোয়ার নিতে যায়, মানে তার মাথা এখনো ঠিক হয়নি। সে যখন অ্যাটাক করে তখন কিম তার কোমর ভেঙে দেয় আর মারতে মারতে তাকে বাইরে নিয়ে আসে। আমাদের জিন যখন এটা দেখে তখন সে আবার মজা করতে থাকে। সে বলে আরে এটা কোন ধরনের প্যারেন্টস মিটিং, মানে সিচুয়েশন যেমনই হোক সে সিরিয়াস হবে না। এরপর আমাদের কিম যখন একেবারে জুয়ের চাপটা শেষ করে দেবে তখনই মিনজি তাকে আটকে দেয়। যেটা দেখে কিম বলে তুমি যদি আমার মেয়ের কাছে মন থেকে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। যার কারণে তার বাধ্য হয়ে মিনজির কাছে মাথা নত করে মাফ চাইতে হয়, আর সাথে কিমের কাছ থেকেও ক্ষমা চায়। মিনজি বলে আপনি যদি সত্যিই চান যে আমি আপনাকে মাফ করে দেই তাহলে আপনি আর আপনার মেয়ে পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করুন, তাহলেই আমি আপনাকে ক্ষমা করব। এটা বলে বাবা মেয়ে সেখান থেকে চলে যায়।
অন্যদিকে আমরা চুলের সিন দেখি, যারা বেচারা এখনো 4 ঘন্টা ধরে ওইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। তখনই একটা অফিসারের পেট গুড়গুড় করতে থাকে। এখন চোল বলে আর কিছু করার নেই, সবাই নিচে নেমে যাও। যখন তারা নিচে শুয়ে পড়ে তখনই ডিভাইসটা থম করে ফেটে যায়। অ্যাকচুয়ালি জিন এখানেও তাদের সাথে মজা নিয়েছে। এটা কোনো বম ছিল না, শুধু তাদেরকে ভয় দেখানোর জন্য দিয়ে গেছে। নেক্সট সিন আমরা দেখি সব অফিসাররা মিলে কিমের বাসার নিচে এসেছে, কারণ কিম এখন স্যারেন্ডার করবে। ভেতরে আমরা কিমকে দেখি যে তার মেয়ের সাথে শেষ কিছু সময় কাটাচ্ছে। এখানে সঙ্গের মনে হচ্ছিল যে এটাই কিমের মেয়ের সাথে দেখার তার শেষ মুহূর্ত, কারণ তারা জানে না সামনে কিমের সাথে কি হবে। ভেতরে কিম তার মেয়ের জন্য খাবার বানায়, যেখানে মিনজি শুধু এটাই বলছিল, বাবা এখান থেকে পালিয়ে যাও, তোমার আমার জন্য এই সব কিছু সহ্য করতে হচ্ছে, তো আমি চাই তুমি পালিয়ে যাও। কিন্তু কিম বলে, তুমি তো জানোই আমি নর্থ কোরিয়া থেকে এসেছি, তো এসব প্রবলেম আমি অনেক ফেস করেছি, কিন্তু যখন তুমি আর তোমার মম আমার লাইফে এসেছো তখন সবকিছু পাল্টে গেছে। তখন মিনজি জিজ্ঞেস করে তার মা কেমন মানুষ ছিল। কিম বলে, তোমার আম্মু সুন্দর ছিল, স্ট্রং ছিল, আর মন থেকে অনেক ভালো ছিল, একেবারে তোমার মতো। আমি তোমার মমের কাছে প্রমিস করেছিলাম যে আমি আমার পাস্ট ছেড়ে শুধু তোমার জন্যই বাঁচবো, একটা ভালো বাবা হয়ে। আমি অনেক হ্যাপি যে আমি তোমাকে ছোট থেকে বড় হতে দেখেছি। আর ফাইনালি তারা একে অপরকে গুড বাই বলে। এই সিচুয়েশনটা তাদের দুজনের জন্যই অনেক বেশি ইমোশনাল ছিল, কারণ তারা জানে না যে তারা একে অপরকে আবার দেখতে পারবে কবে, আবার দেখতে পারবে কিনা। এখানে মিনজি বলে, ড্যাড আমি তোমার জন্য ওয়েট করব, আমি জানি তুমি ফেরত আসবে। মিনজি বলে, আমি সবসময় ভাবতাম যে আমি একা, না আমার মম আছে না আমার ফ্রেন্ডস, কিন্তু কোল্ড স্টোরে আমি বুঝতে পেরেছি যে না, আমি একা না, আমার সাথে আমার ড্যাড আছে। এই জন্য আমি সাহস পেয়েছি সেখান থেকে পালিয়ে আসার। আর হ্যাঁ, তুমিও কিন্তু একা না, তোমার কাছে আমি আছি, তো তুমি ফেরত আসবেই। আর এখন গিয়ে কিম তার মেয়েকে বার্থডে গিফটটা দেয়, যেটা সে তখন তার জন্য নিয়েছিল, যেটা দেখে মিনজি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সেও তার বাবাকে তার ছবিটা দেয় আর বলে যে আমি সব সময় তোমার সাথে থাকবো। এরপর তারা দুজনই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর তারা ফাইনালি একে অপরের সাথে লাস্ট বারের মতো খাবার খায়। বাইরে আসার পর কিম জেনারেলকে বলে যে আমি অ্যারেস্ট তো হচ্ছি, কিন্তু আপনাকে প্রমিস করতে হবে যে আপনারা মিনজিকে সেফ রাখবেন। এরপর তারা তাকে অ্যারেস্ট করে নেয়, যেখানে কিমের হানসু আর জিনের জন্য অনেক খারাপ লাগে যে তারা তার জন্য কত কিছু করেছে, কিন্তু তার জন্য তাদেরকে অ্যারেস্ট হতে হচ্ছে। যার সময় জিন চোলকে তার কার্ডটা ফেরত দিয়ে দেয়, যেটা দিয়ে তারা এতদিন পর্যন্ত এনজয় করেছিল। তাদের যাওয়ার পর সবকিছু একেবারেই শান্ত হয়ে যায়। মিনজি যখন ওই গিফটটা দেখে তখন তো কান্না করতে থাকে। এরপরে সিনে আমরা জোকে দেখি যে একটা উকিলের সাথে দেখা করছে আর তাকে সবকিছু কনফিডেন্সিয়াল রাখতে বলে, মানে ওই দিন যে কিম তাকে যেভাবে মেরেছে ওগুলো আর কি। এরপর একটা পুলিশ অফিসারের সাথেও দেখা করে আর সবকিছু খুলে বলে, মানে সে এত সহজে হার মানবে না। অন্যদিকে আমরা গোল্ডেন টিথকে দেখি, যার কোনো টিথই নেই, কারণ সব তো নাম ভেঙে ফেলেছে। তারপর সে আবার নতুন টিথ লাগিয়ে ফেলে, তার মানে অতি শীঘ্রই সে আবার মাঠে নামবে। অন্যদিকে আমরা সংকে দেখি, তার ডিমোশন হয়ে গেছে আর মিস্টার লিম তার দোকান অফ করে দিয়েছে। অন্যদিকে আমরা হানসু আর জিনকে দেখি, তাদের কিমের জন্য অনেক চিন্তা হচ্ছিল যে সে এখন কোথায় হবে। এর মাঝে আমরা এজেন্ট 66কে দেখি, যে একেবারেই ঠিক হয়ে গেছে। অন্যদিকে কিমকে কড়া নজরবন্দির উপর রাখা হয়েছে। এদিকে সব কমান্ডার মিলে কিমের ব্যাপারেই ডিসকাস করছিল, কারণ কিমের ব্যাপারে এখন তো নর্থ কোরিয়ান অফিসাররাও জেনে গেছে। এখন এত সহজেই তো নর্থ কোরিয়ার লোকেরা ছেড়ে দেবে না। তখনই চোল উঠে বলে, আমি আগেই তো বলেছিলাম যে কিমকে মেরে ফেলো। কিছুক্ষণের মাঝে কিমের কাছে কিছু লোকেরা আসে আর কিমকে একটা অজ্ঞান হওয়ার ইনজেকশন লাগিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর যা হয় সেটা কেউই এক্সপেক্টই করেনি। কিমের যখন জ্ঞান ফিরে তখন তো সে তার জ্ঞানই হারিয়ে ফেলে, কারণ তখন সে নর্থ কোরিয়ায় ছিল, যেটা দেখে তো সে পুরাই শকড হয়ে যায়। মানে স্টোরি এখন শেষ হয়নি, শুরু হয়েছে।